স্বাগত বন্ধুরা, আমি ডক্টর অভিক ভট্টাচার্য, পাণ্ডবেশ্বর কলেজের বাংলা বিভাগের প্রধান। এই কলেজে ভর্তি হওয়া সমস্ত ছাত্রছাত্রীকে, বিশেষ করে যারা বাংলা সাবজেক্টটা কোনোভাবে নিয়েছো, চুজ করেছো, গ্রহণ করেছো পড়ার জন্য, তাদের সবাইকে আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, আমার কলেজের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানাই। তোমাদের সবাইকে অভিনন্দন যে তোমরা আমাদের কলেজে ভর্তি হয়েছ। আগামী 3 বছর তোমরা আমাদেরই ছাত্রছাত্রী থাকবে এবং আশা করি এই 3টে বছর খুব সুখে শান্তিতে, খুব একটা হার্দিক সম্পর্কের মধ্যে দিয়ে, ছাত্র শিক্ষক সম্পর্ক যেরকম হওয়া উচিত আদর্শগতভাবে, ঠিক সেরকম সম্পর্ক বজায় রেখে আমাদের কাটবে। আমি নিজে এই অধ্যাপনার কাজটা করছি প্রায় 13 বছর এবং এই 13 বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে যারা সাধারণত বাংলা পড়তে আসে, যে সমস্ত ছাত্রছাত্রী, তারা মানে বাংলা, বিশেষত বাংলা অনার্স যারা পড়ে, বাংলা সাম্মানিক, তাদের বেশিরভাগই হয় তারা মানে এই বিষয়টাকে নির্বাচন করে প্রধানত দুটি কারণে। এক হতে পারে যে তারা মনে করে যে বাংলা ভাষাটা, বাংলা ভাষা সাহিত্য নিয়ে পড়া এটা খুব সহজ, সাবজেক্টটা খুব সহজ, অন্য কোনো সাবজেক্টে চান্স পাচ্ছে না, শুনতে খারাপ লাগলেও তারা বাংলা পড়তে আসে। অথবা বাংলা ভাষা, বাংলা সাহিত্যের প্রতি একটা বিশেষ তাদের ভালোবাসা আছে, সেই কারণেও তারা বাংলা নির্বাচন করে। কিন্তু কারণ যাই হোক, একটা জিনিস তোমাদের স্থির করে নিতে হবে, অনার্স প্রোগ্রাম যারা যে ফর্মে, যে কোর্সে বাংলা নিয়ে পড়ছো, বিশেষ করে অনার্স স্টুডেন্টদের জন্যই বলছি আরো, যে যারা এই বাংলা সাবজেক্টটাকে চুজ করে ফেলেছো, নির্বাচন করে ফেলেছো একবার কলেজে ভর্তি হওয়ার সময়, তাদের কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে একবার যখন নির্বাচন করে ফেলেছো বাংলা সাবজেক্টটা, তখন বাকি জীবনটা কিন্তু তোমাদের বাংলা সাবজেক্টটা নিয়েই কাটাতে হবে, এই বিষয়টাকে নিয়েই কাটাতে হবে। কারণ তোমরা কলেজ পাশ করবে, তারপরে MA পড়তে যাবে, সেখানেও বাংলা নিয়েই পড়তে হবে। MA পাশ করার পরে PhD করবে, MPhil করবে, সেখানেও বাংলা সাবজেক্ট নিয়েই করতে হবে। চাকরির পরীক্ষা দিতে যাবে, SSC দেবে, নেট সেট দেবে, সেও বাংলা পরীক্ষা নিয়ে, বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। এবং যদি শিক্ষকতা পেশায় আসো, তাহলে অবধারিতভাবে তোমাদের বাংলাই পড়াতে হবে। সুতরাং বাংলা তোমাদের ভিত হয়ে গেছে। এখন ভিতটাকে ভীতি করে তুলো না, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু বরং যেটা করতে হবে, বাংলা যেহেতু তোমরা নির্ধারণ করে ফেলেছো, তোমরা নিজেরাই স্বেচ্ছায় বেছে নিয়েছো বাংলা সাবজেক্টটাকে, সুতরাং বাংলা সাবজেক্টটাকে এখন থেকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলা সাবজেক্ট, বাংলা বিষয়টাকে, বাংলা সাহিত্য, বাংলা ভাষা, এটার প্রতি একটা ভালোবাসা তৈরি করতে হবে। ভালোবাসাটা হয়তো খুব ন্যাচারালি নাও আসতে পারে, খুব স্বাভাবিকভাবে, স্বতঃস্ফূর্তভাবে হয়তো নাও আসতে পারে। ভালোবাসা তৈরি করতে হবে মানে কি বলছি আমি, যে আমরা যারা বাংলা পড়ছি, বাংলা সাহিত্যের ছাত্র, অধ্যাপক,
আমরা একরকম ভাবে বাংলা ভাষা এবং সাহিত্যের, মানে আমরা এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দেওয়া দরকার যে তোমরা এই যে বেঙ্গলি অনার্স লেখো বা বেঙ্গলি প্রোগ্রাম লেখো, বেঙ্গলি জি ইংরেজিতে লেখো, এটাও খুব দুর্ভাগ্যজনক, ইংরেজিতে লেখো। আমি গ্রুপেও দেখছিলাম যে তোমরা বাংলায় লিখছো, ভাষাটা ব্যবহার করছো বাংলা, কিন্তু হরফটা ব্যবহার করছো ইংরেজি, রোমান হরফ। যাই হোক, বেঙ্গলি অনার্স, বেঙ্গলি জি, বেঙ্গলি প্রোগ্রাম বলতে আমাদের ভালো লাগে, বাংলা অনার্স বলতে বা বাংলা সাম্মানিক বলতে আমাদের লজ্জাবোধ হয়। যাই হোক, সেটা আমাদের একটা হীনমন্যতা কাজ করে সেখানে কোথাও হয়তো। কিন্তু যাই হোক, মানে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে তোমরা পড়ছো সেটা কিন্তু নিছক বাংলা অনার্স বলতে কি বোঝায়, সেখানে কিন্তু বাংলা অনার্স মানে বাংলা সাহিত্য শুধু নয়, বাংলা ভাষা ও সাহিত্য। তোমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, যেমন ধরো যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে কেউ MA পড়তে যাও, সেখানে যে বিভাগে বাংলাটা পড়ানো হয়, বিভাগটার নামই হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ। তোমাদের অনার্সের সিলেবাসে, প্রোগ্রামের সিলেবাসে নানাভাবে ভাষা তত্ত্ব, ব্যাকরণ, যেমনকি জি সিলেবাসেও ভাষার ইতিহাস, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। সুতরাং তোমাদের কারবার কিন্তু শুধুমাত্র বাংলা সাহিত্য নিয়ে নয়, বাংলা ভাষা নিয়ে। এখন থেকে আমরা যেটা করব, আমি এই যে বলছিলাম যে বাংলা ভাষা এবং সাহিত্যকে ভালোবাসার একটা মানসিকতা গড়ে তোলা ক্রমশ, এটা খুব প্রয়োজন, কারণ এটা নিয়েই তো আমাদের কারবার করতে হবে। এখন এই বাংলা সাহিত্য খুব রিচ একটা ক্ষেত্র, যে সাহিত্যে মধুসূদন দত্তের মতন একজন কবি আছেন যিনি 13টি ভাষায় পারদর্শী ছিলেন, যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একজন লেখক আছেন যিনি এশিয়ার প্রথম নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, যে ভাষায় জীবনানন্দ দাশের মতন একজন কবি আছেন, যে ভাষায় মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন ঔপন্যাসিক গল্পকার রয়েছে, সেই ভাষাকে এবং ভাষা সাহিত্যকে আমরা ছোট করি দেখি করে। ভীষণ এনরিচড, ভীষণ সমৃদ্ধ সাহিত্য এবং ভাষা একটা, মানে সাহিত্য, এই সাহিত্যকে যদি আমরা ভালোবাসতে না পারি তাহলে আমাদের কিন্তু বাংলা নিয়ে পড়াটা বৃথা। আমাদের ভালোবাসতে হবে, বাধ্যতামূলকভাবে ভালোবাসতে হবে, কারণ ভালো না বাসলে, এখন থেকে যদি আমরা ভিত তৈরি করতে না পারি, খুব প্র্যাকটিক্যালি বলছি, কারণ আমাদের মানে পড়াশোনার একটা দিক থাকে খুব রোম্যান্টিক ব্যাপার, যে সাহিত্যকে ভালোবাসি, আমি সাহিত্য পড়ি, সাহিত্য নিয়ে জানছি, শিখছি, সেটা তো ঠিক আছে। কিন্তু আরেকটা খুব প্র্যাকটিক্যাল কেজো দিক থাকে, সেটা হচ্ছে যে চাকরি বাকরি পাওয়া। তোমরা কলেজে ভর্তি হচ্ছ কেন? বাংলা সাহিত্য নিয়ে যদি তোমাদের বাংলা সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছে থাকলে তোমাদের কলেজে ভর্তি হওয়ার কি দরকার ছিল? তোমরা তো বাড়িতে বসেও পড়তে পারতে, সেটা তুমি পড়ছো না। কারণ কেন পড়ছো না? কারণ কলেজে তোমাদের ভর্তি হওয়া প্রয়োজন। কেন? কারণ কলেজে তোমার ডিগ্রি প্রয়োজন। ডিগ্রি না পেলে তুমি MA-তে ভর্তি হতে পারবে না, বা চাকরি পাবে না, চাকরির জন্য আবেদন করতে পারবে না কোথাও। সুতরাং তোমাদের প্রয়োজন। সুতরাং এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় তোমরা ক্রমশ আবদ্ধ হচ্ছ নিজেকে। সুতরাং এটার একটা প্র্যাকটিক্যাল দিক হচ্ছে যে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটা মাধ্যম হচ্ছে আমাদের এই শিক্ষাটা। এখন এই শিক্ষা, এই প্রতিষ্ঠা পাওয়া, এটার ভিতটা যদি তৈরি করতে, এখন থেকে যদি তৈরি করা শুরু করতে না পারো, তাহলে কিন্তু ভবিষ্যতে বিরাট দুর্যোগের মুখে পড়বে তোমরা।
আর তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। ভালোবাসা কথা বারবার বলছি, বাংলা সাহিত্যে বইয়ের কোনো অভাব নেই। আমাদের কলেজের লাইব্রেরি যথেষ্ট রিচ লাইব্রেরি, মানে যথেষ্ট রিচ বলবো না, কিন্তু মোটামুটি একটা মফস্বল শহরে একটা ছোট কলেজে, যেটা 12-13 বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে, 15 বছর হলো, 15-16 বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে, সেরকম একটা কলেজের লাইব্রেরি হিসেবে আমাদের লাইব্রেরিতে যথেষ্ট বইপত্র আছে। দেদার বই পড়ো, সিলেবাসের বই পড়ো, সিলেবাসের বাইরের বই পড়ো, সাহিত্য বই পড়ো, সাহিত্যের বাইরের বই পড়ো, নাটক, প্রবন্ধ, কবিতা, সমস্ত কিছু পড়ো। দরকার হলে আমাদের সঙ্গে কনসাল্ট করো, সাজেশন নাও যে কি পড়বো। তোমরা স্বাধীনভাবে কিছু পড়াশোনা করছো, পড়ে কিছু বুঝতে পারছো না, আমাদের সঙ্গে আলোচনা করো। কারণ এটা বলে রাখা ভালো যে আমাদের বাংলা ডিপার্টমেন্টের একটা নিজস্ব ঐতিহ্য আছে। কিন্তু আমাদের বাংলা ডিপার্টমেন্ট পাণ্ডবেশ্বর কলেজে, মানে অন্য কোনো ডিপার্টমেন্টকে আমি ছোট করছি না, কিন্তু তোমরা তো সদ্য ভর্তি হয়েছ, তোমরা যত ক্লাস করবে, যত এই ক্লাসের কলেজের সঙ্গে সম্পৃক্ত হবে, আমাদের সঙ্গে পরিচিতি বাড়বে, এবং আশা করা যাচ্ছে পুজোর পরে কলেজও খুলে যাবে, তখন আমরা মুখোমুখি সে ক্লাস করতে পারবো। এটা আপাতত খুব দুর্ভাগ্যের বিষয় যে তোমাদের সঙ্গে প্রথম ক্লাস করতে হচ্ছে, অফিসিয়ালি প্রথম মিটিং হচ্ছে, সেটা এরকম অনলাইন একটা মাধ্যমে। কিন্তু অতিমারী সংকট বিশ্বজুড়ে লাফিয়ে বেড়াচ্ছে, কিছু করার নেই, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে বাংলা ভাষা এবং সাহিত্য যে বিভাগ পাণ্ডবেশ্বর কলেজে, আমরা এখানে 2 জন মাত্র টিচার রয়েছি, আমি এবং অধ্যাপিকা ডক্টর রিনা মণ্ডল। আমাদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক একেবারেই বন্ধুর মতো। তোমরা তোমাদের সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে, এখন হয়তো কলেজ তো বন্ধ আছে, তোমরা সেভাবে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পাবে না। যখন কলেজ খুলবে, কিছুদিনের মধ্যেই আশা করা যায় খুলে যাবে, তখন যখন ইন্টারঅ্যাক্ট করবে, তখন তোমরা জানতে পারবে যে আমাদের সঙ্গে কলেজের আমাদের স্টুডেন্টদের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। তারা আমাদের সম্মান করে, আমরাও তাদের আমাদের নিজেদের পুত্রকন্যার মতোই ভালোবাসি। আমরা কখনো তাদের সঙ্গে তাদের কখনো ক্ষতি চাইনি আমাদের, এবং তারাও কখনো আজ পর্যন্ত আমরা কলেজে কোনো স্টুডেন্টের কাছ থেকে, সে অনার্সের হতে পারে, প্রোগ্রামের হতে পারে, জিই হতে পারে, কখনো কোনো দুর্ব্যবহার পাইনি। শিক্ষক হিসেবে, শিক্ষিকা হিসেবে, অধ্যাপক হিসেবে, অধ্যাপিকা হিসেবে আমাদের যতটা সম্মান প্রাপ্য, ততটা সম্মান আমরা পেয়েছি। আশা করি তোমরা সেই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করবে, এবং তোমরা, এটাও বলে রাখি, আমাদের সম্পর্কটা কিন্তু খুব অফিসিয়াল নয়, সম্পর্কটা খুব পার্সোনাল একটা সম্পর্ক। আমাদের সঙ্গে, আমাদের ডিপার্টমেন্টে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কটা খুব পার্সোনাল ধরনের। ফলে তোমরা ফ্র্যাঙ্কলি যেরকম মনে হবে, আমাদের ধরো অনলাইন ক্লাস তো আজকে শুরু হচ্ছে, সেই ক্লাস শুরু হওয়ার পর তোমাদের সেই ক্লাসের গতি প্রকৃতি তোমরা যেমন দেখবে, যেরকম বুঝবে, তোমাদের যেরকম কোনো সাজেশন থাকুক, প্রশ্ন থাকুক, যা কিছু থাকুক, তোমরা একদম নির্ভয় নির্দ্বিধায় আমাদের জানাবে। কারণ আমাদের দিক থেকে ভুল ত্রুটি হতেই পারে,
হতেই পারে আমি যে পদ্ধতিতে ক্লাস নিচ্ছি আমি মনে করছি যে এটা স্টুডেন্টদের পক্ষে খুব ভালো হবে, কিন্তু আদপে হয়তো হচ্ছে না, হয়তো তোমাদের ভালো লাগছে না ক্লাসটা করতে। সুতরাং তোমাদের সেখানে তোমরা যদি না জানাও, রেসপন্ড না করো, এখন সরাসরি ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করার কোনো উপায় নেই, মানে দ্বিমুখী ক্লাস করার তো কোনো উপায় নেই, এখন এক পক্ষের ক্লাস হবে। তো সেখানে সরাসরি জানানোর উপায় নেই, কিন্তু ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ভিডিও হয়তো একটা আমি আপলোড করলাম, দিয়ে দিলাম, বা কিছু নোট দিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই পদ্ধতিতে তোমরা ক্লাসটা যে করছো তোমরা নির্দ্বিধায় কিন্তু জানাতে পারো যে আমাদের ক্লাসটা এরকমভাবে ভালো লাগছে না, আপনি অন্যভাবে ক্লাস নিন, আমাদের এইভাবে হলে সুবিধা, অন্যরকমভাবে হলে সুবিধা, যা তোমাদের মনে হবে ফ্র্যাঙ্কলি স্পিক আউট। কোনো দ্বিধা নেই, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা কেউ রেগে যাব না, কেউ দুর্ব্যবহার করব না, তোমরা নির্দ্বিধায় বলবে। এখন কথা হচ্ছে যে এই যে অফিসিয়াল ক্লাস শুরু হচ্ছে আজ থেকে, অনলাইন ক্লাস, আজকে শুধুমাত্র এই ইন্ট্রোডাক্টরি সেশনটুকুই সামান্য একটু কথা বলবো, আমি আর বেশি বাড়াবো না। আমি এই ইন্ট্রোডাক্টরি সেশনটা শেষ হওয়ার পরই আমি সিলেবাসটা, তোমাদের যেটা পঠনীয় পাঠ্য সিলেবাস, সেই সিলেবাসটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেব, তোমরা সযত্নে সেটা সংরক্ষণ করবে। আমাদের যেটুকু পড়ার আছে ফার্স্ট সেমিস্টারের, অনার্সের গ্রুপে অনার্সের সিলেবাস দেবো, প্রোগ্রামের গ্রুপে প্রোগ্রামের সিলেবাস দেবো, জি গ্রুপে জি সিলেবাস দেবো, কোনো অসুবিধা নেই, সেগুলো দিয়ে দেব। কিন্তু তারপর থেকে আমাদের অনলাইন ক্লাস কাল থেকে ঠিকঠাকভাবে শুরু হবে। ক্লাসটা কিভাবে হবে? সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা একটা বিষয় নির্বাচন করি, সেই বিষয়টার উপর সাধারণত আমরা কোনো নোট দিয়ে দিই অথবা কোনো ভিডিও আপলোড করে দিই। সেটা করে দেওয়ার পর স্টুডেন্টরা সেটা দেখে, সেখান থেকে প্রয়োজনীয় নোট নেয়। নোট যদি দিয়ে দিই, পিডিএফ আকারে হয়তো নোট দিয়ে দিলাম বা ছবি তুলে দিয়ে দিলাম, সেগুলো তোমরা লিখে মানে খাতায় সংরক্ষণ করবে বা মোবাইলে সেভ করে রাখবে। সব থেকে ভালো হয় মোবাইলে সেভ করে রাখার থেকে, যদি সব থেকে মানে ভালো হয় যে তোমরা একটা আলাদা খাতা করে নিলে, আমার পড়ানোর বিষয় আলাদা, রিনা ম্যাডামের পড়ানোর বিষয় আলাদা, আমাদের দুজন টিচারের জন্য দুটো আলাদা খাতা করে নিলে, খাতায় নোট যেগুলো দিচ্ছি বা ভিডিও যেগুলো আপলোড করছি সেখান থেকে প্রয়োজনীয় পয়েন্টগুলো নোট ডাউন করলে, এই পদ্ধতিতে ক্লাস হবে। ক্লাসের শেষে হয়তো একটা অ্যাটেন্ডেন্সের বিষয় থাকতে পারে, সেটা আমরা একটু ভেবে দেখছি, বিবেচনা করে দেখছি। যদি সেটা সম্ভব হয় তাহলে হয়তো একটা গুগল ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে প্রতিটা ক্লাসের শেষে। সেই ফর্মটা ফিল আপ করলে তবেই তোমরা অ্যাটেন্ডেন্স পাবে। সেটা এখনো নির্ধারিত নয়, যখন ক্লাস শুরু হবে সেটা আমরা বলে দেব, আমি বলে দেবো, আমি করবো কাজটা। একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা ফর্মটা ফিল আপ করলে তোমরা অ্যাটেন্ডেন্স পাবে। এইটা বিষয়। সুতরাং ক্লাসের বিষয়টা পরিষ্কার, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, ভয়ের কিছু নেই। ক্লাস শুরু হলে একদিন দুদিন ক্লাস করলেই তোমরা ব্যাপারটা সম্পর্কে অভ্যস্ত হয়ে যাবে। যেটা বলার মানে পরিশেষে, প্রায় 20 মিনিটের ভিডিও হয়ে গেল, আমি আর বেশি তোমাদের কথা বলে বোর করতে চাই না। পরিশেষে এটা বলার যে, শুরুতে যেটা বলছিলাম যে বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে তোমরা পড়ছো, এখন থেকে তোমরা মোটামুটি আমরা সকলেই যৌথভাবে বাংলা ভাষা এবং সাহিত্যের সাধক। একরকম ভাবে আমরা সাধনা করছি এই বিষয়টা নিয়ে। এখন
আমরা বাংলা ভাষা এবং সাহিত্যের সাধক হিসেবে যদি এই ভাষা এবং সাহিত্য সম্পর্কে সচেতন না হই, সতর্ক না হই, তাহলে কিন্তু এই ভাষা এবং সাহিত্যের সমূহ বিপদ ঘনিয়ে আসছে। এটা একটু আউট অফ সিলেবাস কথা হচ্ছে, মানে এটা পরীক্ষার জন্য নয়, এমনি বলছি। সামনে দুর্গাপুজো আসছে, এসেই গেছে দুর্গোড়ায়। বিভিন্ন জায়গায় দেখবে দুর্গাপুজোর প্ল্যাকার্ড, বিজ্ঞাপন, ফেস্টুন বিভিন্ন ক্লাব ঝুলিয়ে রেখেছে, টাঙিয়ে রেখেছে। সেখানে দেখবে একটা শব্দ লেখা থাকে, সার্বজনীন দুর্গাপুজো। এখন প্রথম কথা হচ্ছে, সার্বজনীন কথাটা ব্যাকরণগতভাবে ভুল। কথাটা হচ্ছে সর্বজনীন। দুর্গাপুজো বেশিরভাগ ক্ষেত্রে দেখবে দুর্গায় দয় দীর্ঘ থাকে, বানান ভুল, দয় হ্রস্ব হওয়ার কথা। পুজো বানান বা পূজা বানান, পুজো লিখতে হলেও পয় দীর্ঘ দেওয়া হয়, পূজা লিখতে হলে পয় হ্রস্ব দেওয়া হয়। বহু ক্ষেত্রে দেখবে, খেয়াল করে দেখো, আমি ভুল বলছি। এটা ভুল। পূজা বানান পয় দীর্ঘ, পুজো বানান পয় হ্রস্ব। এখন এই বিষয়গুলো যারা জানে না, যারা বাংলা সাহিত্য বাংলা ভাষা নিয়ে চর্চা করেনি, তাদের অজ্ঞতা। কিন্তু আমরা যারা বাংলা সাহিত্য বা ভাষা নিয়ে চর্চা করছি, আমরা যদি এই বিষয়টা নিয়ে একটু সচেতন না হই, আমরা কি করব? আমরা কি একটা বিপ্লব আনতে পারবো? না, তা না। কিন্তু আমরা এটুকু তো করতে পারি যে একটা ক্লাব যখন বিজ্ঞাপন দিচ্ছে এরকম সার্বজনীন দুর্গাপুজো, সে ক্লাবের সেক্রেটারির সঙ্গে দেখা করে এটুকু তো বলতে পারি যে আপনাদের ফেস্টুনে এই কথাটা ভুল লেখা আছে। আমি বাংলা সাহিত্যের ছাত্র বা ছাত্রী, আমি জানি এটা সর্বজনীন হবে, এটা ঠিক করুন। এবছর ঠিক করতে না পারেন, পরের বছর থেকে এটা ঠিক লিখবেন। এটুকু তো করতে পারি না? পারি না। আমার মনে হয় বাংলা সাহিত্যের, এই যে বললাম ভাষা এবং সাহিত্যের সাধক হিসেবে আমাদের এটুকু করণীয় আছে। আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এই দু একদিন ধরে আমি দেখছি যারা স্টুডেন্টরা মেসেজ করছে, ক্রমাগতভাবে বাংলা ভাষায় মেসেজ করছে, কিন্তু রোমান হরফ ব্যবহার করছে, ইংরেজি হরফ ব্যবহার করছে। কেন? বাংলা টাইপিং অ্যাপ খুব সহজে গুগল প্লে থেকে ইনস্টল করা যায়। রিদমিক বলে একটা অ্যাপ রয়েছে, কিবোর্ড রয়েছে, কিবোর্ড লেআউট, যেটাতে খুব সহজে বাংলা টাইপ করা যায়। তোমরা এত কিছু করো হোয়াটসঅ্যাপ নিয়ে, এই মোবাইল নিয়ে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যান ত্যান, ইউটিউব, ভিডিও দেখছো, সিনেমা দেখছো, গেম খেলছো, বান্ধবীর সঙ্গে বন্ধুর সঙ্গে চ্যাট করছো, এটুকু করতে পারো না? এটুকু প্রতিজ্ঞাবদ্ধ কি আমরা হতে পারি না প্রথম দিনে, যে আমরা বাংলা গ্রুপে যখন লিখবো, বা বাংলা গ্রুপে কেন লিখবো, শুধু বন্ধুদেরও যখন মেসেজ করব, আমি তো বাংলা সাহিত্যের ছাত্র, আমি বাংলাতেই লিখব। বিজয়া দশমীর শুভেচ্ছা জানানোর সময় BIJOY না লিখে বয়রস্যই বর্গীয় অন্তঃস্থয় আকার লিখে আমি বিজয়া দশমীর শুভেচ্ছা জানাবো। আমি যদি 10 জনকে এই মেসেজটা পাঠাই, আমি হলফ করে বলতে পারি তার মধ্যে অন্তত 2 জন ইন্টারেস্টেড হবে। তারা ফোন করে আমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা বাংলা টাইপ করলি, এটা কি করে করলি, আমাকেও শেখা,
আমিও বাংলা টেক করব, ঠিক আছে, দুজনেই শিখুক, আমাদের এইটুকুই কাজ হোক, কাজই হোক। কারণ পৃথিবীর বহু ভাষা আছে কিন্তু যেগুলো কিন্তু লুপ্ত হয়ে গেছে, এবং বাংলা ভাষা যেদিকে এগোচ্ছে, যেভাবে এগোচ্ছে, তার যে অধঃপতন হচ্ছে। আজকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুললে এত ব্যাকরণগত ভুল, এত রকমের বানান ভুল, দেখলে অবাক হয়ে যেতে হয়, মানে কান না পায়। সবার তো কান ধরে ধরে সবাই শিক্ষিত করা সম্ভব নয়, কিন্তু আমরা নিজেরা যতটুকু পারি নিজেদের শিক্ষিত করি, নিজেরা ভুল করবো না এই শপথটুকু তো নিই, এবং নিজেদের পরিধির মধ্যে, নিজেদের আয়ত্তের মধ্যে, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে যাতে ভুল ভ্রান্তি কিছু না থাকে বাংলা ভাষা এবং সাহিত্য সম্পর্কে, সেটুকু তো অন্তত চেষ্টা করি, এনশিওর করি, সেটুকু তো করতে পারি। সেই প্রতিজ্ঞাটুকু তো অন্তত এই বাংলা ক্লাসের ভর্তি হওয়ার প্রথম দিনের প্রথম ক্লাসে আমরা তো এই প্রতিজ্ঞাটুকু নিতে পারি। আমি এক্সপেক্ট করব, আমি ইংরেজি শব্দই ব্যবহার করছি, এটাতে কোনো অসুবিধা নেই। বাংলা শব্দ ভাণ্ডারে, যে কোনো ভাষার শব্দ ভাণ্ডারেই প্রচুর বিদেশি শব্দ অনুপ্রবেশ করে, তাদের শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়, তাতে কোনো অসুবিধা নেই। সুতরাং আমি এক্সপেক্টই বলছি, প্রত্যাশা করব বলছি, এক্সপেক্ট করব বা প্রত্যাশা করব যে এবার থেকে গ্রুপে যখন তোমরা কোনো মেসেজ করবে, তোমরা বাংলা ভাষায় টাইপ করে মেসেজ করবে। এটা আমার অনুরোধ বলতে পারো, পরামর্শ বলতে পারো, নির্দেশিকা বলতে পারো, এটুকু করো, আমার ভালো লাগবে। দ্বিতীয়ত, যেহেতু আমরা যে বিষয়টা নিয়ে পড়ছি সেটা হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্য, সুতরাং ভাষা ব্যাপারটাকে কিন্তু কখনোই ইগনোর করো না, এবং এই ভাষার ভিত্তি হচ্ছে ব্যাকরণ। তোমাদের এই পাঠ্য বিষয়ের মধ্যে কিছু ব্যাকরণ পড়তে হবে, ফার্স্ট সেমিস্টার না হলেও সেকেন্ড থার্ড সেমিস্টারে পড়তে হবে, পরবর্তী সেমিস্টারগুলোতে পড়তে হবে অল্প অল্প করে, কিন্তু তার বাইরেও ব্যাকরণ আছে। এবং আমি এটা আমাদের মানে আমি এই 13 বছর তো প্রায় অধ্যাপনা করছি বললাম, এই আমার 13 বছরের অধ্যাপনার জীবনের অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের একটা সমস্যা হলো, বড় সমস্যা, যে আমরা যখন উচ্চতর শিক্ষার দিকে ক্রমশ এগোই তখন পুরনো বিষয়গুলো বলতে বলতে এগোই। মানে ব্যাপারটাই হচ্ছে এরকম যে আমরা একতলা বাড়ির উপর একটা দোতলা তুললাম, এবার দোতলায় উঠে গিয়ে আমার মনে হলো যে একতলাটা তো আর প্রয়োজন নেই, একতলাটা ভেঙে দিলাম, তাহলে কি বাড়িটা টিকবে? পুরো বাড়িটা ধসে পড়বে। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা পুরনো জিনিসগুলো ভুলতে এগোই। এটা যদি ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতো, যদি ক্লাসরুমে আমি ক্লাস নিতাম, তাহলে তোমাদের এক্ষুনি যেটা করতাম সেটা হচ্ছে আমি ব্যাকরণের খুব সহজ কয়েকটা প্রশ্ন করতাম, এবং আমার ধারণা অধিকাংশ ছাত্রছাত্রী তার সঠিক উত্তর দিতে পারত না। এটা দুর্ভাগ্য। ব্যাকরণের 4টে বিষয়, আমি এটা অনুরোধ বলতে পারো, নির্দেশ বলতে পারো, পরামর্শ বলতে পারো, 4টে বিষয়: সন্ধি, সমাস, প্রকৃতি প্রত্যয় এবং কারক বিভক্তি। এই 4টে অধ্যায় তোমরা পড়ে এসেছো মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে। তোমরা পুরনো ব্যাকরণ বইগুলো যদি ফেলে দিয়ে না থাকো, তাহলে প্লিজ একটু বইগুলো খুলে এই 4টে অধ্যায় আরেকবার ঝালিয়ে নাও, একদম শুরুতেই ঝালিয়ে নাও, আরেকবার দেখে নাও। তাতে তোমাদের এই যে সামগ্রিক পথ চলাটা অনেক নিখুঁত হবে, নির্ভুল হবে, মসৃণ হবে। তোমাদের আগামী 3 বছর তো বাংলা নিয়েই পড়তে হবে, তারপরেও হয়তো পড়তে হবে,
কিন্তু আগামী 3 বছর নির্দিষ্ট করতে হবে। সুতরাং সেই তার ভিত্তি হিসেবে তোমরা এই 4টে অধ্যায় একদম শুরুতেই একটু দেখে নাও, মনে করে নাও বিষয়গুলো। পরীক্ষার পড়া তৈরি করার মতো করে পড়তে বলছি না, কিন্তু অন্তত মনে করে নাও। কারণ আমরা যখন পড়ব তখন আমরা কিন্তু আসলে বাংলা সাহিত্য নিয়ে পড়ছি, আমরা কিন্তু আসলে সমালোচনা করতেও শিখব, আমরা ক্রিটিকও হয়ে উঠব। সাহিত্য নিয়ে পাঠ করা মানে শুধু সাহিত্য পড়ে যাওয়া নয়, সাহিত্য নিয়ে ক্রিটিসিজম করা, তার অন্তর্বিশ্লেষণ করা, এবং এই বিশ্লেষণের কাজটা একদম নিকটি মেপে করতে হবে। সেখানে কে লিখছেন, তিনি কত বড় লেখক, কত মহান লেখক, কত বিখ্যাত লেখক, কত জনপ্রিয় লেখক, তা দিয়ে কিছু যায় আসে না। যেটা ভুল সেটা ভুল, সেটাকে চিহ্নিত করবে। বঙ্কিমচন্দ্র লিখে গেছেন তার উপন্যাসে নির্দোষী শব্দ ব্যবহার করছে, নির্দোষী, সে নির্দোষী শব্দটা ভুল, ব্যাকরণগতভাবে ভুল। শব্দটা নির্দোষ, নির্দোষী নয়। নং বহুব্রীহি বলে একটা সমাস রয়েছে, তোমরা ভুলে গেছো অবধারিত ভাবে সেটা সমাজটা কি, কিন্তু নির্দোষ হচ্ছে নং বহুব্রীহি সমাস, নেই দোষ যার। এবার যদি আমি বলি নির্দোষী, তাহলে নেই দোষী যার, তার কোনো অর্থ হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় পাওয়া যায় বহু জায়গায় অশ্রুজল, অশ্রুজল ভুল। অশ্রু মানেই চোখের জল, পুনরুক্তি দোষ দুষ্ট। এই ভুলগুলোকে যেন আমরা চিহ্নিত করতে পারতে শিখি। আমরা শুধু বাংলা সাহিত্যের ছাত্র নই, আমরা বাংলা সাহিত্যের সাধক, বাংলা ভাষার সাধক, এবং তার সঙ্গে বাংলা ভাষা এবং সাহিত্যের সমালোচক। হতে পারেন বরেণ্য সাহিত্যিক, হতে পারেন নোবেল প্রাইজ বিজয়ী, হতে পারেন বাংলা উপন্যাসের উদ্গাতা, কিন্তু তাদেরও যখন আমরা পড়ব, পাঠ করব, একেবারে ওই অপারেশন টেবিলে যেভাবে সার্জেনরা ছুরি কাঁচি নিয়ে অপারেশন করতে বসেন, সেইভাবে আমরা কিন্তু তাদের কেটে কুটে দেখব, তাদের একেবারে নির্মম ভাবে বিচার করব, ভুলটাকে ভুল বলে চিহ্নিত করব, ঠিকটাকে প্রশংসা করব। সেই দক্ষতা, সেই ক্ষমতা যেন অর্জন করে উঠতে পারি। অনেকক্ষণ বলেছি, আধ ঘন্টা সময় নষ্ট করেছি। আজকে এইটুকুই, প্রথম দিনের ক্লাসে এর বেশি আর কিছু বলতে চাই না আমি। আজকে এই ক্লাসটা শেষ হওয়ার পরে ভিডিওটা তোমরা দেখা শেষ করবে, তারপরেই আমি তোমাদের সিলেবাসগুলো পোস্ট করে দেবো সংশ্লিষ্ট গ্রুপে। আজকে এই পর্যন্তই থাক। কালকে থেকে আমাদের অফিসিয়াল ক্লাস শুরু হবে, সেটা হয় ভিডিও মোডে হবে। অনেকে হয়তো বলতে পারে যে গুগল মিটে ক্লাস নেওয়ার কথা, অনেক ডিপার্টমেন্ট গুগল মিটে ক্লাস নেয়, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা অন্যান্য ডিপার্টমেন্টের থেকে অনেক বেশি, এবং আমরা অনলাইন ক্লাস তো আজ থেকে শুরু হচ্ছে না, অনেকদিন, গত 1.5 বছর ধরে, 2 বছর ধরে প্রায় 2 বছরই হতে চললো, 1.5 বছর ধরে তো বটেই অনলাইন মোডে ক্লাস চলছে। আমাদের গুগল মিটে ক্লাস করতে গিয়ে আমরা দেখেছি কিছু প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে, কারণ আমাদের স্টুডেন্টরা অনেকেই খুব আন্ডার প্রিভিলেজড, তাদের বাড়িতে স্মার্টফোন নেই, অনেকেরই স্মার্টফোন থাকলেও হয়তো বাড়িতে একটাই আছে, সেটাই সবাই মিলে ব্যবহার করে। এবার আমরা যখন গুগল মিটে ক্লাস নিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা অভিযোগ জানাচ্ছে যে স্যার আপনি যখন ক্লাস নিচ্ছেন তখন আমার ফোনটা আমার দিদির কাছে থাকে, কি আমার দাদার কাছে থাকে, আমার বাবার কাছে থাকে, ফলে আমি ক্লাস করতে পারি না, অ্যাটেন্ড করতে পারি না। এখন যে জিনিসটা সর্বজনীন নয়, সার্বজনীন, ভুল।
সর্বজনীন নয়, সেই পদ্ধতিতে তো ক্লাস নিয়ে কোনো লাভ নেই। সে কারণে আমরা গুগল মিট বা গুগল ক্লাসরুমের মাধ্যমে ক্লাস নিতে পারি না। সেটা হলে আরো ক্লাসটা অনেক আগ্রহব্যঞ্জক হতো। অনেক ডিপার্টমেন্ট হয়তো নেবে, প্রোগ্রামের ছাত্রছাত্রীরা হয়তো দেখবে যে হিস্ট্রি বা ইংলিশ তারা হয়তো গুগল মিটে ক্লাস নিচ্ছে, তাদের টিচাররা হতে পারে, কিন্তু তাদের ছাত্রছাত্রী সংখ্যা তো 12 জন 13 জন 20-25 জন ম্যাক্সিমাম। এখন আমাদের 200 কাছাকাছি ছাত্রছাত্রী নিয়ে আমাদের পক্ষে গুগল মিটে ক্লাস নেওয়া সম্ভব না, এবং গুগল মিট এতজন স্টুডেন্টকে অ্যালাউও করবে না একসঙ্গে। প্রোগ্রামে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 200 কাছাকাছি চলে গেছে। ফলে কোনোভাবেই আমরা গুগল মিটে ক্লাস নিতে পারবো না। আমাদের ক্লাস নিতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, এবং সেটা একটু স্টিরিওটিপিক্যাল পদ্ধতিতে হবে, একটু মেকানিক্যাল পদ্ধতিতে হবে। আমরা ভিডিও ক্লাস, ভিডিও এরকমভাবে আজকে যেরকম ভিডিও তোমরা পাচ্ছ এরকম ভিডিও ক্লাস আমি নেব, না ম্যাডাম নোট দেবেন, আমিও হয়তো কখনো কখনো প্রয়োজন অনুসারে নোট দেব। নোটগুলো তোমরা যত্ন করে সংরক্ষণ করে রাখবে, যেটা বললাম যে আলাদা একটা খাতা করে নেবে। খাতায় তোমরা যদি নোটগুলোকে পরপর পরপর লিখে রাখতে পারো তাহলে দেখবে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। এবং অবশ্যই নোটগুলো দেওয়া মানে নোটগুলোকে ফেলে রাখা নয়, সেগুলো পড়বে, পড়ে তার মর্মার্থ বুঝে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন গ্রুপে করবে, সমস্ত কিছু বুঝে জেনে তবে নোটগুলোকে সংরক্ষণ করবে। পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। তোমাদের যতটা সাহায্য করা সম্ভব, পরীক্ষার জন্য যতটা ভালোভাবে প্রস্তুত করা সম্ভব আমরা চেষ্টা করব। তোমাদের কাছ থেকেও আশা করি যুগপৎ সাহায্য পাবো, জাতীয় সাহায্য পাবো। এই আশা নিয়ে আমি আজকে ডক্টর অভিক ভট্টাচার্য, বাংলা বিভাগের প্রধান, আমাদের অফিসিয়াল ইন্ট্রোডাক্টরি সেশন অনলাইন ক্লাসের প্রথম সেমিস্টারের জন্য শেষ করছি। সবাই ভালো থেকো। কাল থেকে আমাদের অনলাইন ক্লাস পুরোদমে শুরু হবে। ধন্যবাদ।